সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যে দিয়ে তোমরা এক প্রকার ভালো আছো। এই ভালো থাকার জন্য আমাদের অবশ্যই কিছু করণীয় আছে, যেমন সাবান পানি দ্বারা ঘনভাবে হাত ধৌত করতে হবে, বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হতে হবে, আক্রান্ত রোগীর সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। এই সকল কাজগুলো আমরা যদি যথারীতিভাবে করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মকবুল আহমেদ, সহকারী শিক্ষক, ওয়ারুক রহমানী উচ্চ বিদ্যালয়, তোমাদেরকে আজকে অষ্টম শ্রেণীর বাংলা গদ্যাংশ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই বই, খাতা, কলম নিয়ে মনোযোগ সহকারে বসবে এবং আমার কথাগুলো শুনবে। শুনলে তোমরা তোমাদের যে বিগত দিনে পাঠদানের যে ক্ষতি হয়েছে তার কিছুটা হলেও তোমাদের লাঘব হবে, এই প্রত্যাশা রেখে আমি আজকে আরম্ভ করেছি অষ্টম শ্রেণী বাংলা গদ্যাংশ। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম লিখেছেন শেখ মুজিবুর রহমান। আমি এখন লেখক পরিচিতি সম্পর্কে বলবো। শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির বাংলার স্থপতি এবং বাঙালি জাতির অবিসংবাদিত নেতা এবং বাংলা ভাষার ভিত্তি স্থাপনের জন্য প্রধান প্রবক্তা, বাংলার বিকাশের প্রধান প্রবক্তা। এই নেতা 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলা টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান, মাতা সায়রা খাতুন। তিনি ছাত্র অবস্থায় রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়েন এবং ছাত্র অবস্থায় তিনি ভাষা আন্দোলন সাথে সম্পৃক্ত হন। এরপর বহুবার উনি কারাবরণ করতে হয়েছে। শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক বাঙালি জাতীয়তা ভিত্তি রচনা তার অবদান অপরিসীম। তিনি বাঙালি সাহিত্য শাসনের দাবিতে 1966 সালে 6 দফা দাবি উত্থাপন করেন। এই মহান নেতা আমাদের স্বাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একচ্ছত্র অধিকারী তিনি তাকে তার ধানমন্ডির বাসভবন থেকে 1971 সালে 25 মার্চ কালরাত্রে পাকিস্তান বাহিনী তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়ার পূর্বে উনি 26 মার্চ প্রথম প্রহরে আমাদের স্বাধীনতার ঘোষণা করেন। এরপর দীর্ঘ 9 মাস পাকিস্তানের কারাগারে ওনাকে আবদ্ধ করে রাখা হয়। এই আবদ্ধকালের সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুজিবনগর সরকার রাষ্ট্রপতি নিয়োগ করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 10 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। দেশের ধ্বংসস্তূপ থেকে দেশ গড়ার কাজে নিয়োজিত হন। উনি 1972 সালে মাত্র 9 মাসে বাংলাদেশের পবিত্র সংবিধান রচনা করেন। 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়ে বাংলাকে পৃথিবীর মধ্যে উচ্চ ভাষার আসনে অধিষ্ঠিত করেন, মর্যাদা বৃদ্ধি করেন। এই মহান নেতাকে 1975 সালে 32 নম্বর ধানমন্ডির 32 নম্বর বাড়িতে সপরিবারে নিহত করেন কতিপয় মধ্যম সারির সামরিক কর্মকর্তা বিন্দু। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন আমি এই নেতা, এই লেখকের এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই প্রবন্ধটি পূর্ব কথা
তোমাদেরকে জানাবো। 1969 সালে গণ অভ্যুত্থানের সময় আইয়ুব খান ক্ষমতাচ্যুত হওয়ার পর ইয়াহিয়া খান এদেশের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এদেশের শাসনভার গ্রহণ করেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান শাসনভার গ্রহণ করে বাংলাদেশে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়। সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাধারণভাবে সংখ্যাগরিষ্ঠতা দলে পরবর্তী সরকার গঠন করবে, এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু ইয়াহিয়া খান কি করলেন? টালবাহানা ক্ষমতা হস্তান্তরের জন্য টালবাহানা শুরু করলেন। এর মধ্যে দিয়ে 1971 সালে 3রা মার্চ জাতীয় সংসদের অধিবেশন ডাকেন, কিন্তু কোনো কারণ ছাড়াই 1 মার্চ তিনি জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করেন। এতে বাংলার মানুষ উত্তেজিত হয়ে যায়, আন্দোলনমুখী হয়ে যায়, সংগ্রামমুখী হয়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দান, বর্তমান সরোয়ার্দী উদ্যানে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত করেন। এই ভাষণে প্রায় 10 লক্ষ লোক সমবেত হয় এবং প্রায় 18 মিনিটের এই বক্তৃতা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য বক্তৃতা এবং আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের সাথে এই ভাষণের তুলনা করা হয়। 2017 সালে 30 অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এই ভাষণকে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ হিসাবে খ্যাত বা নামকরণ করা হয়েছে। আমি এখন তোমাদের উদ্দেশ্যে এই ভাষণের কিছু অংশ তোমাদেরকে পাঠ করে শোনাব। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা সবে জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এই দেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারে বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারী আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এই দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনে 7 জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার মিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দিবেন, গণতন্ত্র দিবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন মুখ্য সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহ মার্চ মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এই পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যা বেশি হলো, একজনও যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নিব। ভুট্টো সাহেব এখানে এসেছিলেন,
আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয়, আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, আপনারা আসুন, বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন, পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাইলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন, যে যাবে তাকে মেরে ফেলা হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম আমি যাব। ভুট্টো বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম থেকে এখানে আসলেন। তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করার পর এদেশের মানুষ প্রতিবাদ হয়ে উঠল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই প্রবন্ধটি ভাষণটির কিছু অংশ তোমাদের উদ্দেশ্যে পাঠ করে শোনালাম। এখন আমি এই ভাষণের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ বা নতুন শব্দ তোমাদেরকে জানাই দেব। যেমন ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থ জাতীয় পরিষদ, শাসনতন্ত্র অর্থ সংবিধান, আরটিসি রাউন্ড টেবিল কনফারেন্স, বাংলা বলা হয় গোল টেবিল বৈঠক, মার্শাল ল সামরিক আইন, উইথড্র প্রত্যাহার, ব্যারাক সেনা ছাউনি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করলাম। এই প্রবন্ধের থেকে আমরা কি জানতে পারলাম তা এখন আমি আলোচনা করব। প্রথম, এই প্রবন্ধের লেখককে, উত্তর, এই প্রবন্ধের লেখক শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, শেখ মুজিবুর রহমান 1920 খ্রিস্টাব্দে 17 মার্চ গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া জন্মগ্রহণ করেন। প্রশ্ন, শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন? উত্তর, শেখ মুজিবুর রহমানকে 1969 সালে 70-এর নির্বাচনের কিছুদিন পূর্বে 1969 সালে বঙ্গবন্ধু হিসাবে ঘোষিত করেন। প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে শাহাদাত বরণ করেন? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে 15 আগস্ট শাহাদাত বরণ করেন। প্রশ্ন, এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এই ভাষণটি কোন স্থানে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণ দিয়েছিলেন? উত্তর, সরোয়ার্দী উদ্যান, তৎকালীন রেসকোর্স ময়দান। প্রশ্ন, 7 মার্চের ঐতিহাসিক ভাষণে কত লক্ষ লোক সমাগত হয়েছে? উত্তর, 7 মার্চের ভাষণে প্রায় 10 লক্ষ লোক সমাগত হয়েছে। প্রশ্ন, 7 মার্চের ঐতিহাসিক ভাষণটি কত মিনিটে ছিল? উত্তর, 7 মার্চের ঐতিহাসিক ভাষণটি 18 মিনিটে ছিল। প্রশ্ন, 7 মার্চের ঐতিহাসিক ভাষণটির সাথে কোন নেতার ভাষণের তুলনা করা হয়েছে? উত্তর, 7 মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়েছে। প্রশ্ন, 7 মার্চের ঐতিহাসিক ভাষণটি কত সালে ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়? উত্তর, 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো এই ভাষণটি ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম,
এই প্রবন্ধ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। আমি এখন এই প্রবন্ধটির উপর বাড়ির কাজ দিব। বাড়ির কাজ বাংলা ইতিহাস এই দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। বলতে কি বোঝানো হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আগ পর্যন্ত তোমরা বাংলা এই বাড়ির কাছে শিখে রাখবা। বাংলার ইতিহাস এই দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা রেখে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।